তার তো ফলাই দেবো বেটা হারামজাদা মূর্খ। যে লোক ইসলামের কথা বলে, পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, ইসলাম কোথায় ছিল তখন? ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিকভাবে, আমি ক্রিমিনাল অফেন্স সরিয়ে রাখি তাত্ত্বিকভাবে, যে আপনি নিজের মধ্যে হাত লাগান নাই, ধরে নিলাম তারা লাগিয়েছেন, কিন্তু আমি মনে করি লাগাননি, আপনি তাত্ত্বিকভাবে এই জেনোসাইডকে তো সমর্থন করেছেন, এটা তো আপনি স্বীকার করেন যে আমি পলিটিক্যালি চেয়েছি পাকিস্তান একত্র থাকুক। তো 25 মার্চের পর যে এই জেনোসাইড আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হলো, এটা আপনাকে ইসলাম দিয়ে করা গেছে? আপনি যখন এগুলো জাহেদ, আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি 2-4 কলম লেখাপড়া করছেন। আপনি আল বালাডুরের একটা ডিসক্রিপশন, উনি খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ এবং ওহুদের যুদ্ধ নিয়ে উনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। প্রথম কথা আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওইগুলো একটু ভালো করে পড়েন, এবং পড়ার সময় কিপ ইউর মাইন্ড ওপেন। জাহেদ, থাপায়া তার তো ফলাই দেবো বেটা হারামজাদা মূর্খ। মিসইন্টারপ্রেট করিস কেন? এই হারামজাদা, কত তুই কি লম্বা চুল রাখা নির্মলের তো গুণ বনিস? হারামজাদা গান্ডু। 71-এ আমি একটু পিছনে যাই। পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে, পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে একটু ইগনোর করে, তাদের ভিতরে একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে, আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে। এটা কে না জানে? ডাক্তার জাহেদ, তুমি জানো না? নাকি তুমি নতুন লেখাপড়া করছো? নাকি তুমি একা পিএইচডি করছো? ডক্টরেট একটা লাগাইয়া পারো তো একটা বেহালা লইয়া টেলিভিশনে বসো বেটা হারামজাদা। পাকিস্তানের সেনাবাহিনী, আজকের না, পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সবসময় ডিসরেসপেক্ট করেছে, তারা রাজনীতিবিদদের কথা শুনে নাই। এখন 69-70-এর নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে, পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে, ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা, ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে, এমন কোন অ্যাটমসফিয়ার ওখানে ছিল না, নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি, যখন একটা ওয়ার হবে এবং এই ওয়ারের টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা। জুলফিকার আলী ভুট্টো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টোকে কিনে ফেলেছিল। মুজিবকে কিনতে পারে না, কিন্তু ভুট্টোকে কিনে ফেলেছিল। ভুট্টোকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই, কিন্তু মুজিবের কোন শর্তে তুমি রাজি হবা না। জাহেদ, তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো না? আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা? তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া? বেটা হারামজাদা, যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না। একটা জায়গার দিকে দেখ বেটা, সিন ফেনের নেতা জেরি আদম আইরিশ রিপাবলিকান আর্মির যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউয়াসলি হইতেছিল, আমি নিজে জেরি আদমের সাথে পিজে মোরান নামে একটা রেস্টুরেন্ট, আমি অনেক সময় বলছি ডিডন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার আইআরএ। জেরি আদম আমাকে সরাসরি বলছিল, জেকব, একটা যুদ্ধকালীন সময় ফিল্ড কমান্ডাররা ইউজুয়ালি রাজনীতিবিদদের প্রেসক্রিপশন শুনলেও অনেক ক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রোল থাকে না, এটা বাস্তবতা। আমাদের মহানবী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কমান্ডার। উহুদের যুদ্ধে আমাদের নবী সঠিক প্ল্যান করেছিলেন, বলেছিলেন এই জায়গায় অ্যাসাইন তুমি থাকবা, এইখানে তোমার এই ভূমিকা, ওইখানে এই ভূমিকা। কিন্তু যুদ্ধক্ষেত্রে অনেকে তার কথা শুনেছে, অনেকে তার কথা শুনে নাই। রেজাল্ট, উহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছে। এখন ওখানে আমাদের মহানবীর ফেলিউরকে দায়ী করা যাবে না। জামাত ইসলামকে আমি ধোয়া তুলসী পাতা বা এমন কিছু প্রমাণের চেষ্টা করি না, কিন্তু একটা কথা জাহেদ তোমার ভুললে চলবে না। 1971 সালে
পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা, যেটাকে আমরা অ্যাট্রোসিটিস বলি, ওখানে একটা কথা তুমি কেন ভুলে যাও, বা যারা ৭১কে পূজা করে তারা কেন ভুলে যায় যে ৭১-এ যত লোকজনরা মুসলমান নামধারীরা পাকিস্তানের সাথে বেইমানি করেছিল, নিজ ভূখণ্ডের সাথে বেইমানি করেছিল, এবং তারা জানতো যে এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, শুধু পাকিস্তানকে ভাঙা ছিল ইন্ডিয়ার উদ্দেশ্য, যার জন্য গত ৫৪ বছরে ৭.৫ কোটি মানুষ থেকে আজকে ২০ কোটি মানুষ সাফারের পর সাফার করে যাচ্ছে। শুধু ভারতীয় ষড়যন্ত্রে মুসলমানরা নিজেদেরকে এমন ভাবে ভারতের পেটে ঢুকে বেইমানি করেছে, ঠিক ওই মুহূর্তে যে অ্যাট্রোসিটির কথা বলছো তার ৪/৩ অ্যাট্রোসিটি ইন্ডিয়ান ফোর্সরা করেছে। আমি বলি না পাকিস্তানিরা আক্রমণ করে নাই, আমি বলি না পাকিস্তানিরা মারে নাই। আপনারা দেখেন নাই দর্শকবৃন্দ, ইমরান খানের উপরে কতটা অত্যাচার পাকিস্তানি মিলিটারি করছে? আপনারা কি দেখেন না ইমরান খানকে এখনো হাজতে ঢুকায় রাখছে? এখন এজন্য কি আমরা বলবো জামাত ইসলামী দায়ী? তো জাহেদের মতো এ ধরনের ২-৪ কলম লেখাপড়া জানা একটা লোক যদি অর্ধ সত্য প্রকাশ করে আর বাকিটা পেটের মধ্যে রাখে, ওদেরকে জুতা পেটা করা উচিত। দর্শকবৃন্দ, একটা বিষয় আমি সব সময় কথা বলি, সে কথাটা হচ্ছে এই, জামাত ইসলামকে দোষ দেওয়ার জন্য মনে হয় দেশের বুদ্ধিজীবী চক্র উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকে, এই বুঝি জামাতকে বোধ হয় ধরা যায়, জামাতকে বুঝি রাজাকার আখ্যা দেওয়া যায়, জামাতকে বুঝি উলঙ্গ করে পিটানো যায়। তাদের একটা মানসিকতা। ফজা আছে একজন, ফজার সাথে আরো ভাইজানেরা আছে, কথায় কথায় দুদু আছে রাজাকার বলার জন্য, চান্দাবাজ আব্বাস আছে একজন, মানে রাজাকার বলার জন্য যারা দাঁড়ায় থাকে। কিন্তু সত্যিকার অর্থে কেউ যদি একবার চিন্তা করে দেখে যে যুদ্ধ, সে তো যুদ্ধ, যুদ্ধক্ষেত্রের উপরে কার নিয়ন্ত্রণ থাকবে অথবা থাকবে না, ইটস এ ডিফারেন্ট ওয়ে অফ থিংকিং। আমি জামাতের ব্যাখ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গায় আমি দ্বিমত পোষণ করি, কিন্তু এই কথাটা আমি বলতে চাই না যে ৭১-এ যে অ্যাট্রোসিটিস হয়েছে জন্য জামাত দায়ী। এ ধরনের জামাতের ঘাড়ে যারা এ ধরনের দায়ভার চাপাতে চায়, তারা জাস্ট নিজেদেরকে জ্ঞানী বানাতে চায়, ভারতের ন্যারেটিভের সাথে তারা একাত্মতা পোষণ করতে চায়, একটু গরুর মুত অথবা গোবর খেতে চায়। জাহেদের মতো লোকজন এবং জিল্লুরের মতো লোকজনকে কেউ যদি একটু গোবর দিয়ে সাহায্য করেন অথবা গোমূত্র দিয়ে সাহায্য করেন, আমি তাদেরকে ১০,০০০ টাকা পুরস্কার দেব। আপনারা জিল্লুরকে গোমূত্র দিয়ে এবং গোবর দিয়ে তাকে একটু সম্বর্ধনা দেন। আপনারা জাহেদের মতো লোককে একটু গোবর দিয়ে এবং গোমূত্র দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করেন। আমি ১০,০০০ না, আপনাদেরকে আমরা ২০,০০০ টাকা দেব।